আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস এম ইমতিয়াজুর রহমান। স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় স্পোর্টস ইনজুরি বা খেলাধুলায় আঘাতজনিত সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশে খেলাধুলার জন্য বাংলাদেশ একটি খুব আন্তর্জাতিক মানের অবস্থানে করছে। বিশেষ করে ক্রিকেট নিয়ে কিন্তু আমরা গর্ব করতে পারি। ফুটবল এখন ভালো করছে। কিছুদিন আগে নারী 19 যেটা সেই টিম চ্যাম্পিয়ন হয়েছে। অতএব এই সমস্ত গেমস গুলোতে বা এই সমস্ত স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটা আমরা সবাই জানি। আর এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দুজন স্বনামধন্য ফিজিওথেরাপি বা চিকিৎসকের সাথে। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই ডাক্তার এম ইয়াসিন আলী। উনি কাজ করছেন কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসাবে ফিজিওথেরাপি বিভাগ, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া উনি কাজ করছেন চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে। আমাদের সাথে আরেকজন চিকিৎসক আছেন ডাক্তার ফুয়াদ হাসান হাওলাদার, হেড অফ স্পোর্টস ফিজিওথেরাপি, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মহাবানা স্পোর্টিং ক্লাব। এছাড়া উনি কাজ করছেন কনসালটেন্ট ফিজিওথেরাপি বিভাগ, বেটার লাইফ হাসপাতাল, ঢাকা। আপনাদের দুজনকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত দর্শক আমাদের সাথে এই প্রোগ্রামটি দেখছেন তাদের কাছে জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিষয় স্পোর্টস ইনজুরি বা খেলাধুলায় আঘাতজনিত সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমেই ডাক্তার ফুয়াদ হাসান হাওলাদার আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি দীর্ঘমেয়াদী এই খেলাধুলার সাথে সরাসরি ভাবে যুক্ত আছেন, যদি একটু বলতেন যে ফুটবলে এবং ক্রিকেট সাধারণত খেলোয়াড়রা কি কি ধরনের কমনলি এই আঘাতজনিত সমস্যা আক্রান্ত হয়ে থাকে, সে ব্যাপারে যদি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ এই প্রোগ্রামের সাথে জড়িত যারা আছেন সকলকে। আমি ফুটবলের বাংলাদেশ জাতীয় দলের সাথে আছি হেড অফ ফিজিও হিসেবে। তো আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, ক্রিকেট এবং ফুটবলের ইনজুরিটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেহেতু ফুটবলটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্লোজ কন্টাক্ট একটা গেম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানে সবচেয়ে বেশি পাই হচ্ছে মাসল ইনজুরি এবং লিগামেন্ট ইনজুরি তো থাকছেই। এবং যেহেতু ফুটবলটা হচ্ছে হাই ইন্টেন্সিটি মুভমেন্ট একটা গেম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নি ইনজুরিটা খুব বেশি পেয়ে থাকি, সাথে হ্যামস্ট্রিং ইনজুরিটা। আর যেহেতু ক্রিকেটের সাথে আমার কাজ করার কোনো অভিজ্ঞতা পূর্বে থেকে নেই, সেই ক্ষেত্রে ক্রিকেট সম্পর্কে আসলে আমি কিছু বলতে পারছি না। তবে আমার এক্সপিরিয়েন্স এবং আমি যাদের সাথে আমার কমিউনিকেশন যোগাযোগ আছে স্পোর্টস রিলেটেড, তো সেখানে ডেফিনেটলি যেহেতু বলারদের জন্য এক ধরনের ইনজুরি হচ্ছে এবং যারা লং স্টেপ রানিং করে তাদের জন্য এক ধরনের ইনজুরি হচ্ছে। যেহেতু ফুটবলে আছি সেক্ষেত্রে বলবো যে আমরা এসিএল ইনজুরিটা খুব বেশি পেয়ে থাকি, খুব কমন একটা ইনজুরি থাকে, আপনারা এটা অবশ্যই জানেন। পাশে হচ্ছে হ্যামস্ট্রিং টর্ন যেটা অথবা হ্যামস্ট্রিং টিয়ার যেটা হয়, সেই ধরনের ইনজুরিটা আমরা পেয়ে থাকি। মাসল ক্র্যাম্প, মাসল স্পাজম, পুল, এগুলো খুব কমন একটা ইস্যু থাকে ডিউ টু ডিহাইড্রেশন। তো বেসিক্যালি এই ইনজুরিগুলি আমরা পেয়ে থাকি আর কি, এগুলো আমাদের জন্য খুব কমন একটা ইনজুরি। কমন একটা ইনজুরি। জি, আমরা পরবর্তীতে আসবো আপনার সাথে আবার। আমরা একটু ডক্টর মিয়াসিন আলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি দীর্ঘদিন যাবত এই ফিজিওথেরাপির সাথে জড়িত আছেন। বাইরের বিভিন্ন ধরনের খেলোয়াড়, বিভিন্ন ধরনের আপনার পেশেন্ট হয়ে আছে আমরা জানি। সে ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা যদি আজকে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। স্পোর্টস ইনজুরিতে আসলে ফিজিওথেরাপির ভূমিকা খুবই বেশি। প্রত্যেকটা ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা খেলাধুলার সাথেই মানে ফিজিওথেরাপি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমনটি আমার বন্ধুবর ডক্টর ফুয়াদ হাসান বললেন, উনি ফুটবল টিমের সাথে আছেন এবং ফুটবলের বিভিন্ন ইনজুরি নিয়ে বললেন। আমরা বেসিক্যালি যেহেতু ক্লিনিক্যাল প্র্যাকটিশনার এবং আমাদের প্র্যাকটিসে আমরা সব ধরনের পেশেন্টই পেয়ে থাকি, সেটা আমাদের রিলেটেড স্পোর্টস ইনজুরি। যেমন সাপোজ ফর এক্সাম্পল একজন হয়তো টেবিল টেনিস খেলছে, তার হয়তো টেনিস এলবো হচ্ছে। একজন হয়তো ব্যাডমিন্টন খেলছে, সে ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বলি আমরা আমাদের মেডিকেল টার্ম, কিন্তু এটা পেইনটা বেসিক্যালি আমাদের এলবো জয়েন্টের পাশেই ল্যাটারাল ইপিকন্ডাইল নামে একটা জায়গা আছে, ওখান থেকে যে টেন্ডনটা আমাদের আঙ্গুলের দিকে এসছে, সেটার যে অরিজিন, সেখানে যদি এক ধরনের ইনফ্লামেশন হয় তখন আমরা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বলি। সেটাকে যেহেতু টেনিস প্লেয়ারদের এটা বেশি হয়, যে কারণে নামকরণই করা হয়েছে টেনিস এলবো। সেটা আমাদের জননন্দিত ক্রিকেটার সচিন টেন্ডুলকার এই ধরনের রোগে অনেক ভুগেছেন। এছাড়া আমরা যেটা কমনলি পেয়ে থাকি, যেমন মনে করেন এসিএল ইনজুরির কথা বললেন, অনেক সময় অনেকে হঠাৎ করে অনেকদিন খেলাধুলা করেনি,
হঠাৎ করে একটা প্রীতি ম্যাচ খেলতে গেলেন, যে উনি একটু ফুটবল হোক ক্রিকেট হোক কোনো একটা কারণে দৌড়াদৌড়ির মধ্যে ছিল, কিংবা অনেকে কিক করতে যেও অনেক সময় এই ধরনের লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হন। আমাদের কাছে যখন আসেন তখন দেখা যাচ্ছে পাটা অনেক সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, পা দিয়ে হাঁটতে পারছে না। বললো যে অনেকদিন পরে খেলতে গেলাম কিন্তু কেমন যেন পাটা মচকে গেল, আর আমি পাটা ফেলতে পারছিলাম। আসলে বাস্তব অভিজ্ঞতা থেকেই এই সমস্যাগুলো নিয়ে আমরা ফেস করছি। তখন হয়তো তাকে আমরা ক্লিনিক্যালি দেখার পাশাপাশি কিছু রেডিওলজিক্যাল কিংবা এক্স-রে কিংবা এমআরআই জাতীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা গেল যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। এছাড়া খুব কমনলি যেটা পাওয়া যায়, আমাদের ডাক্তার ফুয়াদ হাসান বলেছেন যে মাসেল ইনজুরি কিংবা স্ট্রেইন কিংবা স্প্রেইন, এটা কিন্তু খুব কমন। দেখা যায় যে আমরা অনেক সময় একটু ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কিছু একটা উঠাতে গেলাম, আমাদের যেমন লিগামেন্ট উইকনেস কিংবা মাসেল উইকনেস থেকে ডিস্ক বালজিং হয়ে যায়, যেটা কিন্তু খুব কমন, আমরা অনেক পেশেন্ট পাই। এটা আবার অনেক সময় স্পোর্টস এর পাশাপাশি যেমন জিম, যেটা আমরা বলি অনেক সময় আমাদের ফিজিক্যাল ফিটনেস এর জন্য যেটা খুব জনপ্রিয় এবং দরকার আমরা মনে করি, সেখানে অনেকে অনভিজ্ঞ ইনস্ট্রাক্টর কিংবা অনেকে নিজে থেকেই ইনস্ট্রাক্টরের পরামর্শ ছাড়াই হঠাৎ করে ভার উত্তোলন করতে গেল, দেখা গেল যে তার স্লিপ ডিস্ক কিংবা ডিস্ক হার্নিয়েশন হলো। তো এই ধরনের কমন যে প্রবলেম গুলো আমরা পাই সেগুলো নিয়ে আমি বললাম। এছাড়াও হয়তো বেশ কিছু সমস্যা অনেক সময় পাওয়া যায়, সেটা একটু রেয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর ফুয়াদ হাসান আলাদার আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একদম ক্লোজ কন্ট্যাক্টে আছেন ফুটবলারদের সাথে। ফুটবলারদের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে ট্যাকেল করতে হয়, খুব কমনলি ট্যাকেল করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় কিছু ফাউল হয়ে যায়, সেটা আনইনটেনশনালি অনেক সময় হয়ে যায়। বাট এই যে ফাউল গুলো হচ্ছে, এক্ষেত্রে অ্যাঙ্কেল ইনজুরিটা খুব কমনলি আপনারা হয়তো দেখতে পান। সে সম্বন্ধে এই সম্পর্কে এই ধরনের ফুটবলার যারা অ্যাঙ্কেল ইনজুরি হয়ে থাকে দীর্ঘমেয়াদী, অনেক সময় হয়তো বা ইনজুরিতে পড়ে গেছে, খেলতে পারছে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনারা কি কি ট্রিটমেন্ট বা কি কি ব্যবস্থাপনা দিয়ে থাকেন আবার রিকভার করার জন্য? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যাঙ্কেল স্প্রেনটা খুব কমনলি পাওয়া যায়। প্রথমে আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই, অ্যাঙ্কেল স্প্রেনটা কেন হয় সেটা আমাদের আগে জানতে হবে। খুব কমন একটা কোশ্চেন আমাদের থেকে, যে ফুটবল প্লেয়ারদেরই কেন অ্যাঙ্কেল স্প্রেন হয়। দেখুন, ফুটবলে আমরা আমাদের যে প্লেয়ার আছেন, আমরা কিছু প্রোটোকল মেনটেন করি কিন্তু মাঠে নামি। প্রথম হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ওয়ার্ম আপ করি, আর কোনো প্লেয়ার যদি সেই ওয়ার্ম আপটা প্রপারলি না করে থাকে তাহলে তার মাসল রেডি হয় না একটা গেম খেলার জন্য। গেল এখানে ওয়ার্ম আপের ব্যাপারটা। এখন অ্যাঙ্কেল স্প্রেনের মূল দুই কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে যে সারফেসটাতে আমরা যে গ্রাউন্ডটাতে খেলি, সেই গ্রাউন্ডটা আসলে ফুটবল খেলার জন্য প্রপার। আপনারা বোধহয় জানেন যে খুব কিছুদিন আগে আমরা যে কমলাপুর মোস্তফা কামাল স্টেডিয়ামে ছিল আমাদের ফুটবল জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন এসিএল ইনজুরি পড়েছে, বসুন্ধরা কিংসের ফরেন প্লেয়ার রবসন ইনজুরিতে পড়েছে, এবং আমার টিম মোহামেডান ক্লাবও কিন্তু ইনজুরিতে পড়েছে, এবং প্রত্যেকে কিন্তু লিগামেন্ট ইনজুরি। কি কারণে? কারণটা হচ্ছে যে কমলাপুর স্টেডিয়ামের যে আর্টিফিশিয়াল টার্ফ, যেটা দিস ইজ নট প্রপার ফর প্লেইং দ্য গেম। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার যখন হাই ইন্টেন্সিটিতে রানিং করছে, অথবা ব্যাক ট্যাকেল যেটা বলেন, অথবা আনইনটেনশনালি ট্যাকেল যেটা, এটা আসলে মূলত কোনো কজ না। কজ হচ্ছে যে তার মাসলটা ওই গেমটা 90 মিনিট খেলার জন্য অথবা 120 মিনিট খেলার জন্য তার মাসলটা রেডি ছিল না, যার দরুন যখন সে কমপ্লিটলি 100% স্প্রিন্ট দিয়ে যাচ্ছে এবং অ্যাজিলিটি যখন করছে, তখন তার মাসলটা অথবা অ্যাঙ্কেলের যে বডি ওয়েটটা ধরে রাখার জন্য যে মাসল ক্যাপাবিলিটি অথবা লিগামেন্ট ক্যাপাবিলিটি, সেটা রেডি ছিল না। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অ্যাঙ্কেল স্প্রেন হওয়ার পরে আমরা সাধারণত কি কি ম্যানেজমেন্টে যাই। বেসিক্যালি আমরা যারা মেডিকেলের সাথে থাকি সবাই একটা জানি যে রাইস বলে একটা কথা আছে, যে আপনার হচ্ছে রেস্ট, এলিভেশন, আইসিং করা, কম্প্রেশন করা। বাট আমি যেটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যেটা করি, সেখানে আমি একটা অ্যালফাবেট নতুন করে অ্যাড করেছি, যেটা হচ্ছে প্রাইস আমি করেছি, সেটা হচ্ছে পজিশনিং করা হচ্ছে। দেখেন, কোন প্লেয়ার অথবা নট অনলি প্লেয়ার, ক্লিনিক্যালি বলেন আর হচ্ছে মানে প্রফেশনাল গেমে বলেন, পজিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পজিশনিং করে যদি কোনো স্ট্রেইন অথবা অ্যাঙ্কেল অথবা স্ট্রেইন যেটাই বলেন, সেটা যদি পজিশনিং না করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে তার সোয়েলিং এর যে মূল কারণটা সেটা কিন্তু কমে না। তা আইসিংটা করছি, রেস্ট দিচ্ছি, কম্প্রেশন করছি, সবই আমরা প্রোটোকল ওয়াইজ করছি। সেখানে ডেফিনেটলি যদি আমাদের কোনো সিভিয়ারিটি মনে হয় যে অ্যাঙ্কেলের যে স্প্রেনটা হয়েছে সেখানে কোনো লিগামেন্ট ইনভলভমেন্ট আছে কিনা, সেক্ষেত্রে আমরা তখন স্ক্যানিং এ চলে যাই ইমিডিয়েটলি। আমরা 48 আওয়ার্স এর মধ্যে একটি স্ক্যানিং করি, দেখি যে সেখানে কোনো লিগামেন্ট ইনজুরি ইনভলভ আছে কিনা।
যদি আমাদের স্ক্যান আমাদেরকে বলে যে দেয়ার ইজ নো অ্যাবনর্মালিটিস নোটেড, সেই ক্ষেত্রে তখন আমরা খুব ওয়ারিড হই না, তাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে বাই দ্য কনসার্ন অফ ডক্টর, যিনি হচ্ছে স্পোর্টস অথবা সার্জারি স্পেশালিস্ট, তাদের কনসার্ন দিয়ে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিয়ে কমপ্লিটলি রেস্ট অ্যাকর্ডিং টু সিভিয়ারিটির উপর রেস্ট করে আমরা পেশেন্টটাকে রিকভারি স্টেজে নিয়ে আসি। আফটার দ্যাট সেখানে আমাদের স্পোর্টস একটা কথা আছে, প্রোটোকল, স্লো প্রোটোকল অথবা প্রোগ্রেসিভ প্রোটোকল বলে একটা কথা থাকে, যে একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেল, ইনজুরি হয়ে যাওয়ার পর সে কতদিন পরে মাঠে ফিরে আসবে, দ্যাট ইজ দ্য ভেরি চ্যালেঞ্জিং ফর আস। একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এই জায়গাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেল, দ্যাট ইজ ফাইনাল, সে চলে গেল একটা সাইডে, এখন সে যেহেতু মানে টিম থেকে আউট হয়ে গেল, তাকে আবার টিমে, একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা টিমের মধ্যে একটা বেস্ট 11 বলে একটা কথা থাকে, প্রথম একাদশ। এই প্রথম একাদশটাই কিন্তু আমাদের একটা একটা দলের একটা প্রাণ। সেখান থেকে যদি একটা প্লেয়ার, কি প্লেয়ার যদি আনফরচুনেটলি যদি ইনজুরি করে সে আউট হয়ে যায়, তাকে কামব্যাক করাটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। কারণ তখন প্লেয়ারটা দুটো জিনিস নিয়ে তারা খুব সাফার করে, একটা হচ্ছে তারা সাইকোলজিক্যাল ডিপ্রেশনে চলে যায়, কারণ সে খুব ভয় পেয়ে যায় সে কামব্যাক করতে পারবে কিনা, আর একটা হচ্ছে সে টিমে তার যে পজিশনটা হারালো সেই পজিশনটা দখল করার জন্য সে মেন্টালি এবং ফিজিক্যালি যে ফাইটটা করে সেটা। তো আমাদের একজন ফিজিওথেরাপিস্টকে আপনার হচ্ছে ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু তাদেরকে সাইকোলজিক্যালি বুস্ট আপ করতে হয়, যে দিস ইজ নট মেজর ইনজুরি, আমি জানি সেটা মেজর ইনজুরি, বাট তাকে ওই সময়টা তাকে হাইড করা হয় ডিউ টু তার ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসার জন্য। কোনো প্লেয়ার যদি কোনো কারণে যদি ডিপ্রেশনে চলে যায়, আপনি যতই তাকে সাপোর্ট দেন কিনা, সে কিন্তু সাপোর্ট নিতে পারছে না, তখন সে হচ্ছে কি, যেটা 2 সপ্তাহের মধ্যে 14 দিনের মধ্যে কামব্যাক করার কথা, সেটা কিন্তু 3 সপ্তাহ 4 সপ্তাহ চলে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু আমাদের খুব একটা বেশি এডুকেটেড হয় না, তারা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লাইফে 16-17 বছর বয়সে খেলা শুরু করে, খেলার প্রতি হাইলি ডেডিকেটেড থাকার কারণে কিন্তু তাদের সেই মেধাটা থাকে না অথবা এডুকেশনটা থাকে, যার দরুন তারা নন প্রফেশনালদের অ্যাডভাইসে অনেকটাই তার সময়টাকে নষ্ট করে ফেলে। আপনার এই প্রশ্নের পাশাপাশি আমি একটু সবাইকে অ্যাডভাইস করতে চাই, যারা এই প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন, যে বিশেষ করে যারা খেলার সাথে জড়িত, যে আপনারা যদি কোনো ধরনের এই ধরনের ইনজুরিতে পড়েন অথবা এর থেকে বড় কোনো ইনজুরিতে পড়েন, কখনোই নন প্রফেশনাল কারোর সাথে, কারো অ্যাডভাইসে আপনারা মানে তাদের অ্যাডভাইসে কাজ করবেন অথবা কোনো মানে সামনে চিকিৎসা করবেন। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে একজন বিশেষজ্ঞ, যে কোনো চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ, যে যেটার জন্য স্পেশালাইজেশন যারা আছে, স্পেশালিস্ট যেটা, সেটাই অবশ্যই দেখাবেন। আমরা একটু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতিতে ছিলাম। আমাদের আজকের প্রোগ্রামের বিষয় আপনারা সবাই জানেন, স্পোর্টস ইনজুরি বা খেলাধুলায় আঘাতজনিত সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা। আমাদের সাথে দুজন চিকিৎসক আছেন, ডাক্তার এম ইয়াসিন আলী এবং ডাক্তার ফুয়াদ। আমি একটু ডাক্তার এম ইয়াসিন আলী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে আমরা জানি যে এই যে হ্যামস্ট্রিং বা মাসেল পুল, এটা ক্রিকেট এবং ফুটবলে খুব কমন। আপনারা অনেক ধরনের পেশেন্ট পেয়ে থাকবেন যারা হ্যামস্ট্রিং এ সাফার করছে এবং ধীরে 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 তাদের এই মাসেল গুলোতে অনেক ধরনের প্রবলেম ডেভেলপ করছে। এক্ষেত্রে তাদের জন্য করণীয় কি হবে এবং কি কি কারণে তারা প্রিভেনশনটা নিতে পারে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে পারে, কোন কোন জিনিসগুলো তারা মেনে চলতে পারে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে এই যে কোনো মাসেল ইনজুরির ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের
কমপ্লিট রেস্ট সাথে কয়েকটা জিনিস আমরা বলি, যে পজিশনিং যেটা আমাদের ডক্টর ফুয়াদ বলেছে, সাথে আইস কম্প্রেশন। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রেস্টে থাকার পরেও যদি সমস্যাটা সমাধান হচ্ছে না, তখন কিন্তু তার রিয়েল কজটাকে বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। তো এখানে ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে দুই ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আমরা বলি অ্যাকিউট ফেসে তার হিলিং প্রসেসটা, সফট টিস্যু ইনজুরি গুলোর ক্ষেত্রে আমরা যেটা বলি যে রেস্টের মাধ্যমে পাশাপাশি কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এবং প্রয়োজন হলে সেখানে আমরা কয়েকদিনের জন্য একটু আইস কম্প্রেশন দিতে বলি। তারপরে যদি সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে বিভিন্ন স্ক্যানের মাধ্যমে দেখা যে তার সমস্যাটা কতটুকু, কত ডিগ্রি তার এই স্প্রেন কিংবা স্ট্রেনটা হয়েছে, দেন তারপরে সে অনুযায়ী ডিসিশন। কারো যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় কোনো অংশ, সেক্ষেত্রে তার হয়তো সার্জিক্যাল প্রসিডিউর লাগতে পারে। কারো হয়তো যে না কমপ্লিট টিয়ার ওরকম কিছু হয়নি, একটু স্প্রেন বা স্ট্রেন হয়েছে, তাকে হয়তো রেস্টে থাকার পরে তার মাসেল গুলাকে একটু বিল্ড আপ করা, তার মাসেল পাওয়ার গুলাকে বাড়ানোর জন্য আমরা কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে বলি। এখন স্ট্রেংথেনিং এক্সারসাইজটা কখন করবে এটা ডিপেন্ড করে যে সেই চিকিৎসকের উপর। কারণ প্রথমে যখন আমরা রেস্টিং পজিশনে, তখন তো তাকে কোনো এক্সারসাইজ আমরা করতে না করি, বরং যে রেস্ট থেকে যাতে হিলিং হয়ে যায়, দেন গ্রাজুয়ালি তার মাসেল পাওয়ার বাড়ানোর জন্য আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো করতে বলি। এখন প্রফেশনাল যারা ক্রিকেটার কিংবা ফুটবলার, তাদের ক্ষেত্রে তো তাদের সবসময় ইনস্ট্রাকশনের জন্য লোকজন মানে অলওয়েজ থাকে, স্পোর্টস ফিজিও তাদের সাথেই থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যেটা করি, আমাদের নন প্রফেশনাল যারা খেলোয়াড়, তারা হয়তো শখ করে কেউ খেলতেছে, কেউ হয়তো সকালে মর্নিং এ তারা রেগুলার খেলে, কিন্তু প্রফেশনাল খেলোয়াড় না। এদের ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়, আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক সময় দেখা যায় যে অনভিজ্ঞ লোকজনের পরামর্শে তারা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে নতুন করে, যেটা হয়তো তার সমস্যা ছিল না, সেটা আবার তৈরি হয়ে যাচ্ছে। তো আমি ডাক্তার ফুয়াদের সাথে মিলিয়ে এটাই বলতে চাই যে অবশ্যই যে কোনো প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য একজন যারা এক্সপার্ট তাদের অপিনিয়নটা নেবেন, এবং না জেনে অনেক সময় একটা স্ট্রেসিং এক্সারসাইজ যেটা হয়তো তার জন্য কন্ট্রা ইন্ডিকেটেড, সেই স্ট্রেসিং করতে যে তারা আরো মাসেল ইনজুরি করে ফেলছে। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো মাসেল স্পাজম থেকে তার মাসেল স্পাজম হয়ে আছে কিংবা একটা শর্ট হয়ে আছে, যেটা কারণে সে স্টেপটা নিতে পারছে না। তাকে হয়তো আমরা অনেক সময় একটু দেখবেন যে খেলার মাঠেও কিন্তু ফিজিও যে তাকে একটু স্ট্রেসিং করে দিচ্ছে, খানিক পরে কিন্তু সে ম্যাজিক্যাল রিলিফ পেয়ে যাচ্ছে। তো আসলে বেসিক্যালি আইডেন্টিফাই করা যে তার সমস্যাটা কি, কি কারণে সে স্ট্রাক হয়ে যাচ্ছে, সে মুভ করতে পারছে না, ওই কারণটাকে যদি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি, তাহলে এমন হতে পারে সামান্য একটা এক্সারসাইজও তাকে কিন্তু ওই সমস্যা থেকে সমাধান দিতে পারে। তো আসলে স্পেসিফিক ভাবে রোগটাকে নির্ণয় করে হ্যাঁ, আমরা একটু ডক্টর ফুয়াদ আপনার কাছে জানতে চাবো, ডক্টর ইয়াসিন আলী যেমনটি বলছিলেন যে কারণগুলো আইডেন্টিফাই করা। এই যে আপনি দীর্ঘমেয়াদী বাংলাদেশ ফুটবল টিম এবং মডার্ন স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত আছেন, এই যে কারণগুলো, বিভিন্ন কারণে ফুটবলাররা ফিটনেস এর অভাবে কিন্তু তারা দলের বাইরে চলে যাচ্ছে। এই ফিটনেস গুলোকে কিভাবে তারা ফিট রাখতে পারে? কারণ এখন কিন্তু বাংলাদেশের ফুটবল কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে, আরেকটু বেটারের দিকে যাচ্ছে। আমরা দেখছি যে ক্লাব পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবল কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এই ফিটনেস এর ব্যাপারে যদি বলতেন যে ট্রেনিরা কিভাবে ফিটনেসটা ভালো রাখতে পারবে, কি কি পদ্ধতি অবলম্বন করলে তারা ভালো থাকতে পারবে, সে ব্যাপারে যদি বলতেন। কারণ বেস্ট 11 কিন্তু 11 জনই হবে, কে 11 জনের টিমের মধ্যে ঢুকবে, এ ব্যাপারে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। দেখেন, ফিটনেসটা সম্পূর্ণভাবে আমাদের যে একটা ম্যাচ খেলার জন্য যে আমাদের ট্রেনিং সেশনটাকে দুই ভাবে ভাগ করি আমরা, হচ্ছে প্রি সিজন বলি আর হচ্ছে পোস্ট সিজন বলি, অথবা ডিউরিং সিজন বলি। প্রি সিজনটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা। এই প্রি সিজনে আমরা একটা প্লেয়ারের ফিটনেস লেভেলটাকে দেখি। আপনি হয়তো জানেন আমাদের ফিটনেস লেভেলের অনেকগুলো মেথড আছে, যেমন কোপা টেস্ট আছে, তারপর হচ্ছে আপনার এরকম কয়েকটা টেস্ট আছে। এই মুহূর্তে আমার নামগুলো অনেকগুলি মনে পড়ছে না। যেমন দেখা যাচ্ছে যে বিপ টেস্ট আছে। দেখেন, এখন ইন্টারন্যাশনালি বিপ টেস্টটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি টেস্ট। এখানে হচ্ছে তার ফিটনেস লেভেলটাকে দেখা হয়, সে মানে কতটুকু আপ টু দা মার্কে আছে। এখন দেখেন, ফিটনেসের সাথে কিন্তু নিউট্রিশন একটা খুব ভেরি একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের বাংলাদেশের যদি আপনি দেখেন, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্পোর্টসটি কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু কিছুটা আক্ষেপের জায়গা রয়ে গেছে যে আমাদের আহ মানে স্পোর্টসম্যানরা কিন্তু ওয়েল এডুকেটেড না, যেটা আমি আগেই বলেছি। তাদের কাছে কিন্তু ইন্টারন্যাশনাল যে জার্নাল রিসোর্স গুলি আছে তারা কিন্তু জানে না। ইভেন তো আমরা যারা স্পোর্টস এর সাথে জড়িত আছি তারাও কিন্তু মানে তাদেরকে যে একটা যে এই ইন্টারন্যাশনাল জার্নাল অথবা যে ধরনের মানে ফিটনেস এর উপর গবেষণা বের হচ্ছে, যেমন আমি যদি বলি মেসির কথা, যে মেসি কিনে কিন্তু
আপনি জানেন কাতারে একটি স্পোর্টস মেডিকেল সেন্টার আছে, যেটাকে আমরা বলি এসপিটার বলি, এসপায়ার জোন বলি। সেখানে কিন্তু মেসিকে নিয়ে প্রতি 6 মাস অথবা 3 মাস পর পর কিন্তু অ্যানালাইসিস হচ্ছে। সেই অ্যানালাইসিসের জার্নাল গুলো কিন্তু আমাদের কাছে আসে। তো এই জিনিসগুলো যদি আমি আমাদের প্লেয়ারদের কাছে আমরা পৌঁছাতে পারি, সেক্ষেত্রে প্লেয়াররা কিন্তু অনেকটাই জানতে পারবে। এটা গেল একটা পার্ট। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যখন মাঠের মধ্যে প্র্যাকটিস করি, একটা কোচ সে মানে সম্পূর্ণ আমাদের সাধারণত 1 ঘন্টা 45 মিনিট অথবা 1.5 ঘন্টা একটা ট্রেনিং সেশন হয়। সেখানে সম্পূর্ণভাবে একটা ছকে আঁকা একটা ট্রেনিং সেশন হয়, প্রত্যেকটা একটা টাইম মেনটেন করা হয়। যেমন দেখা যাচ্ছে যে আমার বন্ধু যেটা বললেন ইয়াসিন, আহ, যে যে কোনো ইনজুরির কারণে একটা পিছনে একটা কারণ থাকে, যে দেখা যেত তার ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় সে পায় যে কোনো অনভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অথবা অনভিজ্ঞ কোনো ব্যক্তির মানে ভুল অ্যাডভাইসে একটা প্লেয়ার ইনজুরি করতে পারে। তো তার সাথে আমি একটু যোগ করতে চাই যে যে কোনো ইনজুরির পিছনে যে মূল কারণটা থাকে সেটা হচ্ছে যে ঠিক মতো ওয়ার্ম আপ না করা। আপনি খেয়াল করে দেখবেন যে যে প্লেয়ারটা খুব ভালোভাবে ওয়ার্ম আপ করবে, আমাদের ওয়ার্ম আপের সেশনটা কিন্তু 10 মিনিট থেকে 20 মিনিট থাকে। যে কোনো খেলা শুরুর আগে দেখবেন তাদেরকে 25 মিনিট সময় দেওয়া হয় ওয়ার্ম আপ করার জন্য। কোনো কারণে যদি সে ওয়ার্ম আপটা ঠিক মতো না করে, তাহলে দেখা যাচ্ছে যে তার ইনজুরিতে পড়ার প্রবণতা কিন্তু আমরা 90%। তো ফিটনেসটা হচ্ছে শুধু মাঠের জন্য, ফিটনেসটা হচ্ছে মাঠের বাইরে, অন দা ফিল্ড, অফ দ্য ফিল্ডের জন্য। একটা প্লেয়ার যখন পুরো ট্রেনিং সেশনটাকে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে করতে পারে, সে কখনোই ইনজুরিতে পড়বে না। কারণ এই ট্রেনিং সেশনটাতে আমাদের ওয়ার্ম আপ থাকে, আমাদের দেখা যাচ্ছে প্রিহ্যাব একটা সেশন থাকে। ইনজুরি প্রিভেনশনের প্রিহ্যাব সেশনটা ভেরি ইম্পর্টেন্ট থাকে। যে আমি আমাদের কোচের সাথে আমাদের একটা স্পোর্টস ফিজিওথেরাপির একটা কমিউনিকেশন থাকে। আমরা জিজ্ঞেস করি আগের দিন, আগামীকালকে তুমি কি প্র্যাকটিস করবা, তোমার টার্গেটটা কি। সেই টার্গেটের উপর ভিত্তি করে আমরাও কি করি, আমাদের 20 অথবা 25 মিনিটের জন্য রিহ্যাব যে সেশনটা থাকে সেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে নিই। দেখা যাচ্ছে যে মাঠে এন্টার করার সাথে সাথে যদি তার স্ট্র্যাপিং লাগে স্ট্র্যাপিং লাগিয়ে দিচ্ছি, তার যদি কোনো ধরনের মেডিকেশন লাগে সেটাও আমরা করে দিচ্ছি, দেওয়ার পর আমরা ফ্রি হেভে লেগে যাই। গেল, আমি একটু ছোট করে বলি। তো দেখা যাচ্ছে যে এই ট্রেনিং সেশনের এই ফিটনেসটা পরে আমাদের এটা হচ্ছে আমাদের শিডিউল ট্রেনিং, বাট ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারদের ট্রেনিং থাকে, যেটা আমাদের বর্তমানে আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে অনেক অনেক ল্যাকিংস পাওয়া যায়। তারা আসলে ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা করতে চায় না। আপনি যদি দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দিকে যদি তাকান, অথবা আমাদের বাংলাদেশের সাকিব আল হাসানের দিকে তাকান, অথবা মুশফিক রহিমের অনেকগুলো ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করে তারা। তো আমাদের ফুটবলে আমি যেটা বলবো যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং এর মধ্যে তাদের খুব একটা ইচ্ছা থাকে না। কারণ আমি আগেই বলেছি ফুটবলটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট হাই ইন্টেন্সিটি গেম। দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টার যে ট্রেনিংটা হয় তার রিকভারি করতে 12 ঘন্টা সময় লাগে। এই 1.5 ঘন্টা ট্রেনিংটা রিকভারি করতে 12 ঘন্টা তার রেস্ট নিতে হয়, তাহলে সে রিকভারি। এই সময়টাতে আপনার ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা হয় না। তো ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা কি করছে, আপনাকে তার মাসল পাওয়ারটাকে তৈরি করছে পরবর্তী যে হাই ইন্টেন্সিটি ম্যাচগুলি অথবা হাই ভোল্টেজ ম্যাচগুলি কভার করার জন্য। 2 নম্বর হচ্ছে তার মাসলে যদি কোনো কারণে ইনজুরি থাকে, আমাদের মতো স্পোর্টস ফিজিওথেরাপির পরামর্শ করে ইনজুরি প্রিভেনশন প্রোটোকল ফলো করেও কিন্তু সেই ফিটনেসটাকে করতে পারে। তো এই ফিটনেস লেভেলটার মধ্যে দেখা যাচ্ছে যে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে আমরা একটা বডি অ্যানালাইসিস করি। আপনি জানেন আমাদের কিছু বিএমআই টেস্ট থাকে, তারপর হচ্ছে আপনার আমাদের কিছু বায়োমেকানিক্স টেস্ট থাকে, যে তার এসিএলটা ঠিক আছে কিনা, অথবা তার টাচ এন্ড রিচ কিনা, তার হ্যামস্ট্রিং এর লেন্থ কতটুকু, তারপর অ্যাঙ্কেলের মুভমেন্টটা কতটুকু। সব কিছুগুলো আমরা একটা টেস্ট করে কিন্তু তার একটা ফিটনেস লেভেলে নিয়ে যাই, অথবা একটা ফিটনেস একটা তার জন্য একটা মানে ডাটা তৈরি করি। একটা আপনি যদি বলেন যে মানে নিউমেরিক্যাল ডাটা তৈরি করেছি, সেই নিউমেরিক্যাল ডাটা আমরা প্রতি প্রি সিজনে প্রতি 7 দিন পর পর আমরা তাকে মনিটরিং করি। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার কিন্তু সবার বিএমএ কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে না। ডক্টর ফুয়াদ, আমরা আরো একটু ডিটেইলস শুনবো একটু পরে। একটা দর্শক কোশ্চেন করেছেন, সাজ্জাদ হোসেন, ওনার বয়স 26 ইয়ার্স। উনি কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন, কিছু এনএসআইডি নিয়েছেন, বাট ব্যথা ওনার রিলিফ হচ্ছে না। উনি একটু জানতে চাইছেন কি করতে পারেন উনি এখন। আচ্ছা, আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনি হাঁটুতে ব্যথা পেয়েছেন, হাঁটুতে ব্যথা পাওয়ার পরে যে কমন সাইনগুলি, সোয়েলিং হয়েছে কিনা, মুভমেন্টটাকে ব্লক হয়ে গেছে কিনা। যদি সোয়েলিং থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অথবা অ্যানেসথেটিক খাওয়ার পরে সোয়েলিংটা কমেছে কিনা। যদি কমে যায়
তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি যে মাঠের মধ্যে প্র্যাকটিস করছেন অথবা খেলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খেলার পর অথবা এক্সারসাইজ করার পরে হাঁটু আবার সোয়েলিং হচ্ছে কিনা। দেখেন, খুব একটা হাঁটু হচ্ছে খুব কমপ্লেক্স একটা ইস্যু। যে অনেকে কি করে যে 3 দিন পরে আইসিং করার পর 72 ঘন্টা পরে কিন্তু সোয়েলিংটা কমে যায়, কিন্তু সোয়েলিংটা কমে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে ট্রেনিং এ যাচ্ছে, মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছে অথবা খেলতে যাচ্ছে, আবার সোয়েলিং হচ্ছে। তার মানে কি হাঁটুর মধ্যে তার ইনজুরিটা রয়ে গেছে। তা আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যেহেতু হাঁটুতে ব্যথা পেয়েছেন, যদিও আপনার প্রশ্নটা সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার না যে কি ধরনের ইনজুরিতে আপনি করেছেন, তারপর আমি বলবো যে একজন বিশেষজ্ঞ স্পোর্টস ফিজিওথেরাপি অথবা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্টের কাছে আপনি যান, গিয়ে আপনার হাঁটুটাকে একটু নিটাকে একটু অ্যাসেসমেন্ট করিয়ে দেখেন যে এখন আপনার হাত নিটা স্টাবল কন্ডিশনে আছে কিনা। যদি না থাকে তাহলে উনি আপনাকে সিদ্ধান্ত দিবেন যে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফুয়াদ। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে আছেন, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডাক্তার এম ইয়াসিন আলী এবং ডাক্তার ফুয়াদের সাথে স্পোর্টস ইনজুরি বা খেলাধুলায় আঘাতজনিত সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা। আমি একটু ডাক্তার এম ইয়াসিন আলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অনেক ক্ষেত্রে কোল্ড থেরাপি, হিট থেরাপি, জয়েন্ট মোবিলাইজেশন, সফট টিস্যু মোবিলাইজেশন, এই ধরনের কাজগুলো আপনারা করে থাকেন। এই ব্যাপারে যদি একটু বলতেন যে আসলে কোন কোন ক্ষেত্রে এগুলো ইন্ডিকেটেড, সে ব্যাপারে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার এটা। আসলে আমরা অনেক সময় এটা নিয়ে কনফিউজড হয়ে যাই যে কখন আমরা গরম শেক দিব, কখন ঠান্ডা শেক দিব। এটা আসলে মানুষের কনফিউশনের ক্লিয়ার করার জন্য বলছি যে বিষয়টা হলো এরকম, যে কোনো অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে আমরা বলি, যে কোনো আঘাত কিংবা ট্রমা যেটাই হোক, হঠাৎ করে যেটা হলো, সেই ক্ষেত্রে আমরা সবসময় আইসটাকে দিতে বলি, যেটা আমাদের প্রোটোকলটা এরকম যে রেস্ট, আইস কম্প্রেশন সাথে পজিশনিং করে রাখা। তো এই আইস কম্প্রেশনটা আমরা বলি প্রথম 3 দিন বা 72 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করা, এবং সেটা যদি আল্লাহর রহমতে সোয়েলিংটা কমে যায় এবং তার হিলিংটা কাঙ্ক্ষিত হয়, তখন দেখা যায় যে আমরা ওই আইসটাকে অফ করে দিই। কিন্তু যদি কারো কারো ক্ষেত্রে সোয়েলিংটা যাচ্ছে না, তখন এটাকে আরো কন্টিনিউ করার প্রয়োজন হতে পারে। এছাড়া গরম শেক যেটা বলি আমরা, যেটা ক্রনিক পেন, যেমন সাপোজ ফর এক্সাম্পল আপনি জানেন যে অস্টিওআর্থ্রাইটিস কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা গাউটি আর্থ্রাইটিস, এই ধরনের যে ক্রনিক যে পেইন গুলা নিয়ে জয়েন্ট সোয়েলিং থাকে, জয়েন্ট পেইন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গরম শেকের কথা বলে থাকি। তাছাড়া আপনি যে কিছু মোবিলাইজেশনের কথা বললেন, এইগুলো আসলে ডিপেন্ড করে, যেমন ডিজিজ অনুযায়ী। যেমন একজনের সাপোজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো, সে হয়তো ক্রিকেটের সাথে জড়িত কিংবা ব্যাডমিন্টন খেলে কিংবা টেনিস খেলে, তার ফ্রিকুয়েন্টলি শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হয় কিংবা এলবো জয়েন্টের মুভমেন্ট হয়। সে শোল্ডার জয়েন্টের ইনজুরি থেকে দেখা যাচ্ছে তার জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, সে ব্যথার কারণে হাতটা মুভ করে না। তো যখন সে মুভ না করে, গ্র্যাজুয়ালি জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং তার সারাউন্ডিং যে ক্যাপসুল, লিগামেন্ট গুলো থাকে, আমাদের স্বভাবতই আমাদের যে ন্যাচারাল যে একটা প্রসেস, সেটা হলো যদি আমরা মুভ না করি তাহলে গ্র্যাজুয়ালি এটা স্টিফ হয়ে যায় এবং জয়েন্টটা আস্তে আস্তে করে ফ্রোজেনের দিকে চলে যায়। তো এই ধরনের ক্ষেত্রে তখন আমরা গ্র্যাজুয়ালি তার এই সারাউন্ডিং যে লিগামেন্ট এবং ক্যাপসুল গুলো রয়েছে, এগুলোকে ফ্রি করার জন্য আমরা কিছু মোবিলাইজিং টেকনিক ইউজ করি। তার মধ্যে ম্যানিপুলেশন টেকনিক কিংবা হোল্ড রিল্যাক্স টেকনিক, শোল্ডার মোবিলাইজেশন, তো এরকম এই টেকনিক গুলো আমরা এরকম শুধু শোল্ডার জয়েন্ট না, কিছু কিছু ক্ষেত্রে এলবো জয়েন্ট, কিছু ক্ষেত্রে নি জয়েন্ট, সব জায়গাতেই এর ব্যবহার হতে পারে। মানে তার সমস্যাটা কি তার উপর ডিপেন্ড করে। এছাড়া দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেশেন্টদের পাই, যে এই সমস্যাগুলো যে আমাদের কাছে যখন আসে তখন আসলে অনেক দেরি হয়ে যায়। বেশিরভাগ মানুষেরই অ্যাওয়ারনেস এর অনেক অভাব। তারা প্রথমেই নিজেরা হয়তো একটু নিজেই চিকিৎসা করতে থাকেন। অনেকে হয়তো ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খেলেন কিংবা কিছু কলিগদের পরামর্শে কিছু ট্রিটমেন্ট নিলেন। একটা সময় যে যখন এটা রিকভারি হচ্ছে না, তখন যে আমাদের কাছে আসে। কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওভার এক্সারসাইজ হয়ে যায়, যেমন
হয়তো তার ওই প্রয়োজনই ছিল না, হয়তো সামান্য একটু নি ইনজুরি হয়েছে, সে এমআরআই করে ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে তার এমআরআই প্রয়োজন ছিল না, কিন্তু পরবর্তী ট্রিটমেন্টটা সে আবার সঠিকভাবে নিচ্ছে না। এই অ্যাওয়ারনেস গুলো আসলে বিল্ড আপ করাটাই আমার মনে হয় যে আমাদের সবচেয়ে মুখ্য বিষয়। আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য আমার মনে হয় যে এই ধরনের একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যারা এই ধরনের স্পোর্টস এর সাথে রিলেটেড কিংবা স্পোর্টস ছাড়াও আমাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটি চলার পথে আমরা কিছু আর্গোনমিক্স এর কথা বলি, যেগুলো একটু সঠিক নিয়ম মেনে চললে অনেক সময় কিন্তু আমরা এই ধরনের ইনজুরি গুলা থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে যে কোনো খেলাধুলার আগেই আমরা যেমন ওয়ার্ম আপের কথা আমাদের ডক্টর ফুয়াদ বলেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনই আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিজ আমরা যেটা করছি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু নিয়ম কারণ মেনে চলা উচিত। যেমন আমরা সামনে থেকে ঝুঁকে একটা জিনিস উঠাতে গেলাম, অনেক সময় দেখা যাচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে নামাজে রুকুর মতো চলে যাচ্ছি, দেখা যাচ্ছে হঠাৎ করে একটা সাডেন কিছু নিতে যেয়ে হঠাৎ করে আমরা ডিস্ক বালজিং এর শিকার হয়ে যাচ্ছি। অনেকে বেসিনে মুখ ধুতে যে এরকম হচ্ছে, কেউ আবার সকালে শাওয়ার নিতে যে মগ থেকে যে পানি উঠাতে যাচ্ছে, হঠাৎ করে একটা তার কোমরে টান দিল, সে আর অফিস করতে পারছে না। এ ধরনের অনেক কমন সমস্যা আমরা অজ্ঞাতবশত করে ফেলছি, যেটা কিন্তু আসলে একটু নিয়ম মেনে চললে এটা হওয়ার কথা না। অতএব স্পোর্টস এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সাধারণ মানুষের যার যার জায়গা থেকে আরেকটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, খেলোয়াড়দের তো অবশ্যই, আর আমাদের ডক্টর ফুয়াদ যেটা বললেন যে আমাদের স্পোর্টস ম্যানদের কিন্তু অ্যাওয়ারনেসটা আরো বেশি দরকার, বিশেষ করে যারা পেরিফেরিতে আমরা অনেক পেশেন্ট পাই যে তারা জেলা পর্যায়ে খেলে কিংবা তাদের বিভাগীয় পর্যায়ে খেলে, তাদের কিন্তু টিমে ফিজিও নাই। তো এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ যদি একটু নজরের দিকে নিয়ে আসে যে প্রত্যেক টিমের সাথে অন্তত একজন গ্রাজুয়েট ফিজিও যদি থাকেন, সে আমি এই ব্যাপারে একটা আমার কোশ্চেন আছে। আমি প্রথমে ডাক্তার একটু জিজ্ঞাসা করতে চাইছি যে অনেক ইয়াং ডক্টর আছে বা ইয়াং যারা এখন গ্রাজুয়েশন করছে, ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু এই স্পোর্টস বা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এগুলো কিন্তু সামনের দিকে আগাবে। এই জন্য আমাদের অনেক ফিজিওথেরাপির দরকার বা ফিজিও দরকার। এক্ষেত্রে ক্যারিয়ার করার ক্ষেত্রে স্পোর্টস মেডিসিন বা ফিজিওথেরাপির আসলে ভূমিকাটা কি, ছোট করে যদি ডাক্তার ফুয়াদ একটু বলতেন ক্যারিয়ার করার ক্ষেত্রে। খুবই সুন্দর। আমার এটা আমি খুব কমন, আমি সবার কাছেই প্রশ্নটা আমি পাই যে আসলে একজন যারা নিউ কামার আছে তারা স্পোর্টসে যদি আসতে চায় তাহলে তাকে কি করতে হবে। দেখুন, ক্লিনিক্যাল সাইড আর স্পোর্টসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। স্পোর্টসটা হচ্ছে সম্পূর্ণ একটা এলিট সাইড। যে ক্লিনিক্যালি যে ম্যানেজমেন্ট আছে সেটা কিন্তু স্পোর্টস সেক্টরে অ্যাপ্লাই করলে হবে না, আবার স্পোর্টস এর যে মেথড গুলো আছে সেটা কিন্তু ক্লিনিক্যালি অ্যাপ্লাই করলে হবে না। আমার বন্ধু ডক্টর ইয়াসিন যেটা বললেন যে একিউট এবং ক্রনিক স্টেজ, একিউটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা লাকিলি যে আমরা যে কোনো ইনজুরিতে একিউট কন্ডিশন থেকে আমরা প্রিপারেশন গুলো নিতে পারি, যার ধরুন আমাদের মানে রিকভারিটা খুব আর্লি হয়। বাট ক্লিনিক্যালি হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম ক্রনিক স্টেজের পেশেন্ট গুলি পেয়ে থাকি। তো আমি যারা নিউ কামার তাদেরকে বলবো যে স্পোর্টসে যদি কেরিয়ার গঠন করতে হয় প্রথমে হচ্ছে মাইন্ডসেট করতে হবে। যদি আপনার মাইন্ডসেটটা না থাকে তাহলে আপনি এখানে কেরিয়ার করাটা ভেরি চ্যালেঞ্জিং। যদি আমার কথা আমি বলি, আমি কিন্তু প্রথমে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতাম, পরে আমি মাইন্ডসেট করে কিন্তু সম্পূর্ণভাবে ফুল টাইম স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হয়েছে। আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব একটা সুযোগ পাই না। তো যারা নিউ কামার তাদেরকে বলবো যে ডেফিনেটলি এখন থেকেই অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি তিনটা সাবজেক্টের উপরে যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে, বিশেষ করে অ্যানাটমির উপরে, এবং সাথে আমাদের একটা সাবজেক্ট আছে কাইনেসিওলজি, বায়োমেকানিক্স। এই জিনিসটার উপরে প্রচন্ড পরিমাণে গুড নলেজ থাকতে হবে, কারণ আমরা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু করি অ্যানাটমি এবং বায়োমেকানিক্স এর উপরেই কিন্তু আমরা ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট করি। তো যারা স্পোর্টসে আসতে চান তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এখন থেকেই যদি মাইন্ড সেট করেন যে স্পোর্টস আপনি কেরিয়ার গঠন করতে চান, তাহলে অবশ্যই যারা আমরা স্পোর্টস ফিজিওথেরাপির সাথে জড়িত তাদের সাথে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন, আমাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করুন, যে অ্যাকচুয়ালি আপনি স্পোর্টসে কাজ করতে হলে কিভাবে কাজ করতে হয়, কি ধরনের বিষয়গুলো মাথায় রেখে কিভাবে নিজেকে তৈরি করা যায়। তো অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি তিনটার উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ স্পোর্টসে খুব ভালো কিছু করা যাবে। আর স্পোর্টসে জি জি থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর এম ইয়াসিন আলী আপনার মন্তব্য নিতে চাইবো যে আসলে এই যে স্পোর্টস মেডিসিন বা ক্লিনিক্যাল ফিজিওথেরাপি হিসেবে আপনি কাজ করছেন, দুটোর ক্ষেত্রে যদি একটু বলতেন যে এক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ গুলো এই ইয়াং গ্রাজুয়েট যারা তারা ওভারকাম করতে পারে এবং একজন প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারে নিজের ক্যারিয়ারকে, সে ব্যাপারে যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে এই সাব স্পেশালিটি যেটা নিয়ে আপনি বলছেন, আসলে সাব স্পেশালিটি বাংলাদেশে মানে আসলে খুবই কম, যেটা আমাদের এই সাবজেক্টে আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি আমাদেরকে জেনারেল
প্র্যাকটিশনারের মতো জেনারেল ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করতে হচ্ছে। কিন্তু এটা খুবই সুখবর, মানে সুখের খবর যে সাব স্পেশালিটি গ্রাজুয়ালি ডেভেলপ হচ্ছে। আমরাও চেষ্টা করছি, যেমন আমি মাস্টার্স করেছি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিতে। আমি বেসিক্যালি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট, বাট আমাদের প্র্যাকটিসে কিন্তু সেটার মানে পুরোপুরি প্রতিফলন আমরা করতে পারছি না। কিন্তু এই সময়টা আমার মনে হয় আর বেশি দূরে নয়, যেটাতে আমরা পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি, গাইনি ফিজিওথেরাপিস্ট, মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপিস্ট, এরকম কয়েকটা ডিসিপ্লিনের সাথে আমাদের সাবজেক্টটা খুবই রিলেটেড। আপনি যেটা ইয়াং প্রজন্মের কথা বললেন, তরুণ প্রজন্ম অবশ্যই আপনার দেখেন, আপনি আপনার সাবজেক্টের কথা যদি বলি, এখন দেখেন মেডিসিন স্পেশালিস্ট, নিউরো মেডিসিন, কার্ডিয়াক সার্জারি, কার্ডিওলজি, এরকম সাব স্পেশালিস্ট কিন্তু অনেক। ইভেন আপনি চোখের কথা চিন্তা করেন, ক্যাটারেক্ট সার্জারি, হ্যাঁ, অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জারি, রেটিনা, লেন্স, মানে এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা যখন বেশি পড়াশোনা করবো, ওই সম্পর্কে বেশি জ্ঞান লাভ করবো এবং ভালো সার্ভিসটা দিতে পারবো। ঠিক তেমনই ফিজিওথেরাপিতেও বাইরের দেশে অনেক সাবজেক্টের উপর স্পেশালাইজেশন রয়েছে। আমাদের দেশে এই বিষয়টা যেহেতু একটু অ্যাওয়ারনেস কম এবং আমাদের এই সাবজেক্ট গুলা সম্পর্কে মানুষের ধারণা কম থাকে, আমরা এটাকে এখন পর্যন্ত ওইভাবে এস্টাবলিশ করতে পারিনি। তবে আমরা আশা করছি অদূর ভবিষ্যতেই হয়তো এই সমস্যাগুলোর সমাধান হবে এবং কাটিয়ে উঠে নতুন প্রজন্ম যারা আসবে, তারা প্রথম থেকে একটা দিক নির্ধারণ করে নিবে যে আমি আসলে ক্লিনিক্যালি এগোতে চাই। ক্লিনিক্যালি চাইলেও আমার যেমন পেডিয়াট্রিক ফিজিওথেরাপি নিয়ে প্রচুর কাজ করার স্কোপ রয়েছে, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, অর্থোপেডিক ফিজিওথেরাপি, কোনটা নিয়ে আমি কাজ করতে চাই সেটা নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করলো, পাশাপাশি ট্রেনিং করলো, পাশাপাশি ওই রিলেটেড যে ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে যদি তার ট্রেনিং গুলো করে, আমার মনে হয় সে ভালো করতে পারবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে সমস্ত দর্শক আমাদের সাথে জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা মূল্যবান সময় দিয়েছেন এবং একটি সুন্দর প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। সাধারণত এই ধরনের প্রোগ্রাম কিন্তু আসলে আমরা খুব বেশি দেখতে পাই না, যেটা আজকে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আজকে আমরা জানতে পারলাম, অনেক ব্যাপারে জানতে পারলাম। ডাক্তার ফুয়াদ হাসান হাওলাদার এবং ডাক্তার ইয়াসিন আলী আপনাদের ব্যস্ততার মাঝেও আপনারা সময় দিয়েছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের প্রোগ্রামগুলো আরো বেশি অ্যারেঞ্জ করবেন, যাতে বাংলাদেশের মানুষরা বা যারা খেলার সাথে সরাসরি ভাবে জড়িত তারা বিভিন্নভাবে দিক নির্দেশনা পেয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আমরা কথা হচ্ছিল ডাক্তার ফুয়াদ হাসান হাওলাদার এবং ডাক্তার এম ইয়াসিন আলীর জন্য শুভকামনা থাকলো। আমরা 2022 সালে খুব 2 দিনের মধ্যেই পদার্পণ করতে যাচ্ছি। আপনাদের সবার জন্য হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।